আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা পায় তারেক রহমান। মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ অনুমোদন। নির্বাচন বানচালের চেষ্টা হলে বিএনপি দাঁত ভাঙা জবাব দেবে ফখরুল। জাতিসংঘে নিষিদ্ধ আওয়ামী লীগের চিঠিতে কাজ হবে না পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য শেষ, বাদীর জিরা 10 নভেম্বর। নির্বাচন বানচালকারীদের বিষয়ে সরকারকে সতর্ক হওয়ার আহ্বান আমির খসরুর। স্ত্রী কন্যা সহ র্যাবের সাবেক ডিজি হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের 10 কর্মকর্তার বিরুদ্ধে মামলা। দিল্লি নয়, ঢাকা থেকেই করা যাবে বেলজিয়ামের ভিসা আবেদন। ঢাবিতে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলে নীতিগত সিদ্ধান্ত। ফেনীর দাগনভূঞায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতন ও দুর্নীতির অভিযোগ, জনমনে ক্ষোভ। অস্বাভাবিক জালিয়াতি, ভারতের নির্বাচনে 22 বার ভোট দিয়েছেন ব্রাজিলের মডেল। অভিবাসী 80,000 ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। এবং শিশুদের সিম কার্ড আনছে রাশিয়া, ঘরে বসেই সন্তানদের তথ্য পাবে অভিভাবকরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা পায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার 6 নভেম্বর দেওয়া বাণীতে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান বলেন, মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমি দেশবাসী সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লব শুধু মোড় পরিবর্তনকারী ঘটনা নয়, এদেশে আধিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদী রাজনীতির অভ্যুদয়ের সূচনা। সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা পায়। 1975 সালের এই দিনে দেশপ্রেমে উদ্দীপ্ত হয়ে সিপাহী জনতা রাজপথে নেমে এসেছিল জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও গণতন্ত্র পুনরুজ্জীবনের অঙ্গীকার নিয়ে। তাই 7 নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। তিনি বলেন, দেশমাতৃকার এই চরম সংকটকালে 75-এর 3 নভেম্বর কুচক্রীরা মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে সপরিবারে ক্যান্টনমেন্টে বন্দী করে। জাতির এই গভীর সংকটকালে 7 নভেম্বর স্বজাতির স্বাধীনতা রক্ষায় অকুতোভয় সৈনিক এবং জনতার ঢলে রাজপথে এক অনন্য সংহতির স্ফুরণ ঘটে এবং স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান মুক্ত হন। গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়াও নতুন অধ্যাদেশে গুমের জন্য মৃত্যুদণ্ডের শাস্তির বিধান রাখা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় লজিস্টিক নীতির চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন অধ্যাদেশ গুমের জন্য মৃত্যুদণ্ডের শাস্তির বিধান রাখা হয়েছে। এছাড়াও জাতীয় মানবাধিকার কমিশনের গুমের তদন্তের অনুমোদন দেওয়া হয়েছে। এই আইনের ফলে দেশে আর কোনো সরকার গুমের রাজত্ব চালাতে পারবে না বলেও জানান তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা অনেক সহ্য করেছি। বিএনপি রাজপথে ভেসে আসা কোনো রাজনৈতিক দল নয়। এদেশের মানুষের আস্থা অর্জনের মাধ্যমে আমার মা, মাটি ও মানুষের কল্যাণের রাজনীতি করি। ফলে আমাদের ফেলনা মনে করলে ভুল করবেন। ভালোই ভালো নির্বাচন দিন, তা না হলে নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র করা হলে তার পরিণাম ভালো হবে না। দেশবাসীকে সাথে নিয়ে নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে বিএনপি প্রস্তুত আছে। তিনি বর্তমান প্রফেসর ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য করে বলেন, দেশের রাজনৈতিক অঙ্গন অস্থিতিশীল করার চেষ্টার পরিণাম ভালো হবে না। একটি দল দেশের রাজনৈতিক পরিবেশকে ঘোলা করার চেষ্টা করছে, যার পরিণাম কখনো ভালো হবে না। আজ এই শোকাহত পরিবেশে আমরা আপনাদের বলতে চাই, এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে তার পরিণাম হবে ভয়াবহ। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে জাতিসংঘে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পাঠানো চিঠি নিয়ে বাংলাদেশ চিন্তিত নয় বলে মন্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে আওয়ামী লীগের দেওয়া
চিঠির পরিপ্রেক্ষিতে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এমন অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনের সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে যে আহ্বান জানিয়ে চিঠি দেওয়া হয়েছে তা কোনো কাজে আসবে না বলে মনে করছে অন্তর্বর্তী সরকার। প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা আফরান জান্নাত কেয়ার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। একই সঙ্গে আসামি খুরশিদ আলমের পক্ষে আবেদনের পরিপ্রেক্ষিতে এই মামলার বাদীকে জেরা করার অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ 5-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের আদালত জেরার অনুমতি দেন। এ বিষয়ে দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেন, শেখ হাসিনার মামলায় তদন্ত কর্মকর্তার জেরার জন্য দিন ধার্য ছিল। আসামি পক্ষে তার জেরা সম্পন্ন হয়েছে। এই মামলায় বাদীকে জেরার অনুমতি দেওয়া হয়েছে। আসামি সজীব অজেদ জয়ের মামলায় তদন্ত কর্মকর্তার আংশিক জেরা হয়েছে, তবে আসামি সাইমা অজেদ পুতুলের মামলায় সাক্ষ্য গ্রহণ হয়নি। আগামী 10 নভেম্বর 3 মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। নির্বাচন বানচালকারীদের বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, চট্টগ্রামে 2 সন্ত্রাসী দলের মধ্যে সংঘর্ষ হয়েছে, তাদের মধ্যে একটি বিবাদ আছে। বিষয়টাকে বিএনপি সহজভাবে নিচ্ছে না। যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চাচ্ছে, যারা নির্বাচন বিলম্বিত করতে চাচ্ছে, তারা এই 2 গ্রুপের মধ্যকার বিভেদকে ব্যবহার করতে চাইছে। সরকারের দায়িত্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা, নিয়ন্ত্রণে আনতে হবে। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে, সেই তারা যেন অপচেষ্টা করতে না পারে, সরকারকে সে বিষয়ে আরও সতর্ক হতে হবে। র্যাবের সাবেক মহাপরিচালক ডিজি মোহাম্মদ হারুনুর রশিদ তার স্ত্রী ফাতেহা পারভিন লুনা এবং তাদের 2 কন্যা ফাহমিদা ফারাহ ফারবিয়া ও নুসরাত জারিন আরদিদার দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার 6 নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ রিয়াজ হোসেন এ তথ্য জানান। জুলাই যোদ্ধা জাহাঙ্গীর আলমকে মারধর ও নির্যাতনের অভিযোগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের 10 কর্মকর্তার বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিবুজ্জামানের আদালতে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মামলাটি করেন। আদালত মামলাটি গ্রহণ করে শাহবাগ থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এনি বিষয়টি নিশ্চিত করেছেন। এবছরের সেপ্টেম্বর থেকে ঢাকাস্থ সুইডেন দূতাবাসে বেলজিয়ামের ভিসা আবেদন বন্ধ আছে। এ সময় ভারতের নয়াদিল্লিতে অবস্থিত ভিএফএস গ্লোবাল অফিসে গিয়ে আবেদন করতে হতো বাংলাদেশিদের। তবে সেই ঝামেলা এবার মিটতে যাচ্ছে, সুখবর শুনিয়েছে বেলজিয়াম। দিল্লিতে অবস্থিত বেলজিয়াম দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে জানায়, এখন থেকে দিল্লি নয়, ঢাকাতে ভিসার আবেদন করতে পারবেন বাংলাদেশিরা। 16 নভেম্বর থেকে শুরু হবে এই প্রক্রিয়া। বেলজিয়ামের দূতাবাসে জানিয়েছে, বেলজিয়ামের ভিসা পেতে হলে যোগাযোগ করতে হবে ঢাকার বনানীর বোরাক মেহনুর 51/B লেভেল 7 কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে। বেলজিয়াম দূতাবাসে ভিসা প্রত্যাশীদের আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেওয়ার কথা বলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের আজীবন সদস্য পদ দেওয়া হয়েছিল শেখ হাসিনাকে। 2019 সালে ডাকসুর 2য় সাধারণ সভায় তাকে এ পদ দেওয়া হয়। এবার তার সেই পদ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে ডাকসু নেতারা নীতিগতভাবে একমত হয়েছেন বলে জানিয়েছেন এজিএস মহিউদ্দিন খান। মহিউদ্দিন খান বলেন, 2019 সালের ডাকসুতে যেমন 2য় সাধারণ সভায় তাকে সদস্য পদ দেওয়া হয়েছে, ঠিক তেমনিভাবে 2025 সালের ডাকসুর 2য় সাধারণ সভায় সদস্য পদ বাতিল করা হবে। সব নির্বাচিত প্রতিনিধি সিদ্ধান্তটিতে নীতিগতভাবে একমত হয়েছেন, ফলে এটি কেবল আনুষ্ঠানিকতা মাত্র। ফেনীর দাগনভূঞা উপজেলার 8 নম্বর জয়লস্কর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের দক্ষিণ নিয়াজপুরে অবস্থিত মকবুল আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুদ্দিন আহমেদ চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, অপকর্ম ও ছাত্র বলাৎকারের অভিযোগ উঠেছে। মূলত বিষয়টি গত সপ্তাহে ফেনী পৌরসভার মধ্যম চারিপুর স্কুলের এক ছাত্রকে নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে। এ ঘটনায় এলাকাবাসী ও অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, নির্যাতনের শিকার এক ছাত্রের অভিভাবক প্রমাণ সহ বিদ্যালয়ে উপস্থিত হলে গত মঙ্গলবার বিকেলে স্থানীয় জনতা সেখানে জড়ো হন। এ সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে প্রধান শিক্ষক মঈনুদ্দিন কৌশলে স্থান ত্যাগ করে পালিয়ে যান বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, মঈনুদ্দিন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। এর আগেও একাধিকবার এমন অভিযোগ উঠলেও তিনি প্রভাব খাটিয়ে কিংবা ভয় দেখিয়ে শাস্তি এড়িয়ে যান।
স্থানীয়দের দাবি, তার বিরুদ্ধে কেউ অভিযোগ করলে হয়রানির শিকার হতে হয়। এর আগে গত 24 মে 2025 তারিখ এলাকাবাসী ও সাবেক ম্যানেজিং কমিটির সদস্যরা বাদী হয়ে দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার এবং দুর্নীতি দমন কমিশন নোয়াখালী জোন অফিসের প্রধান শিক্ষক মঈনুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি ও অপকর্মের তদন্ত চেয়ে লিখিত আবেদন করেন। ভারতে ভোটার জালিয়াতির অভিযোগের কেন্দ্রবিন্দুতে নিজের অজান্তেই নিজেকে খুঁজে পেয়েছেন একজন ব্রাজিলিয়ান মডেল। উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানার 10টি ভোট কেন্দ্রে ভোটার পরিচয়পত্রে লরিসা নেরি নামের ওই মডেলের ছবি বিভিন্ন হিন্দু নামে অন্তত 22 বার এসেছে। ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী দাবি করেছেন, গত বছরের নির্বাচনে নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টির পক্ষে এসব জাল ভোটার কার্ড ব্যবহার করে ভোট দেওয়া হয়েছিল। রাহুল বলেন, তিনি হরিয়ানায় 22 বার ভোট দিয়েছেন। তিনি হরিয়ানার 10টি ভিন্ন বুথে ভোট দিয়েছেন। তার একাধিক নাম রয়েছে, সীমা, সুইটি, সরস্বতী, রশ্মি, বিমলা। তিনি বলেন, সে ব্রাজিল থেকে এসেছে, সে একজন ব্রাজিলিয়ান মডেল। এটা একটা স্টক ছবি ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন শপথ নেওয়ার পর থেকে প্রায় 80,000 অভিবাসী ভিসা বাতিল করেছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, হামলা ও চুরির মতো অপরাধের অভিযোগ রয়েছে এমন অভিবাসীদের ভিসা বাতিল করা হয়েছে। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ওয়াশিংটন এক্সামিনারের প্রথম প্রতিবেদনে বলা হয়েছে, গত 20 জানুয়ারি ট্রাম্প শপথ নেওয়ার পর থেকে অভিবাসন বিরোধী ব্যাপক অভিযান শুরু হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে বৈধ ভিসাধারী অনেক অভিবাসীকেও তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ভিসা দেওয়ার ক্ষেত্রেও কঠোর নীতি গ্রহণ করেছে ট্রাম্প প্রশাসন। রাশিয়ার শিশুদের জন্য একটি নতুন ধরনের সিম কার্ড চালু করতে চলেছে দেশটির ডিজিটাল উন্নয়ন মন্ত্রণালয়। নতুন ধরনের এই সিম কার্ড ট্রাফিক ফিল্টার করবে, শিশুদের উপর অভিভাবকীয় নিয়ন্ত্রণ উন্নত করবে এবং সন্তানদের অবস্থান ট্র্যাকিংয়ের সুযোগ দেবে। মস্কো টাইমসের প্রতিবেদন অনুসারে মন্ত্রণালয় গত আগস্ট মাসে প্রথমবার 14 বছরের কম বয়সী শিশুদের জন্য সিম কার্ডের প্রস্তাব করেছিল। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লগইনের মতো কিছু পরিষেবার উপর বিধিনিষেধ আরোপ করা হয়, যাতে অপ্রাপ্তবয়স্কদের অনলাইনে আরও ভালোভাবে সুরক্ষা দেওয়া যায়। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।